এ কি রাফিদ ভাই, আপনি এখানে কেন? বাসর ঘরে বইয়ের মুখে এমন কথা শুনে একটু অবাক হলাম না। এমন কিছু জিজ্ঞেস করবে আমি জানতাম। একটু পরই সব জানতে পারবেন। কি হলো, চুপ করে আছেন কেন? আর আপনি বরের বেশে এই রুমে কেন? আপনার সাথে আমারই বিয়ে হয়েছে। যে আমার দেবর হবার কথা তার মুখে শুনি সে নাকি আমার বর। এমন কথা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কি বলছেন আপনি? আপনি কেন আমার বর হবেন? আপনার বড় ভাইয়ের সাথে তো আমার বিয়ে হবার কথা। আমি জানি আপনার মনে অনেক প্রশ্ন জমেছে, বলছি সব কিছু। এই ফাজিল, তুই এখনো ঘুমিয়ে আছিস কেন? তোর কলেজ নেই? ভাইয়া আজকে যাব না, তুই কাজে জানা। আমি ঘুমাবো। কাল সারা রাত জেগে অ্যাসাইনমেন্ট করেছি। এত কষ্ট করে সে অ্যাসাইনমেন্ট করলে সেগুলো জমা না দিলে রাজে কি লাভ হয়েছে বলো তো? ভাইয়া তুই ঠিকই বলেছে। আর মোরা ভেঙে উঠে চোখ ডলতে ডলতে ভাইয়ের দিকে তাকিয়ে বলি, কয়টা বাজে ভাইয়া? এখন বাজে 9:30, আর 30 মিনিট পরে তোর ক্লাস। আমি আর বসে থাকি? এক দৌড়ে ওয়াশরুমে গিয়ে তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে রুমে এসে রেডি হয়ে নিচে আসতে আম্মু বলে, কি রে, সারা রাত জেগে জেগে কি চুরি করেছিস? এত লেট করে উঠেছিস? ভাই দেখছিস আম্মু সকাল সকাল আমাকে বকছে। ভাইয়ের কাছে কিছু হলেই বিচার দেওয়া হয়। যাই হোক আমার বাদ দাও। আর রাত জেগে রাফিন অ্যাসাইনমেন্ট করেছে, এখন ওকে খেতে দাও, লেট হয়ে যাচ্ছে। চুপচাপ খাবার খেয়ে বাসা থেকে বের হবার সময় ভাইয়া হাতে 1,000 টাকা দেয়। আমি বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে চলে আসি কলেজে। এক এক করে সবগুলো ক্লাস করে চলে আসি আড়তে। ভাইয়া অল্প কিছু টাকা দিয়ে একটা আড়ত ভাড়া নিয়েছিল। ভাইয়ার পরিশ্রমে আজ আমাদের নিজেদের অনেক বড় একটা আড়ত হয়েছে। আড়তে এসে দেখি ভাইয়া ক্যাশে বসে আছে। কিরে, কলেজ থেকে তুই সরাসরি এখানে চলে এসেছিস নাকি? বাসায় যাবি না তুই? দুপুর হয়ে গেছে তো। ভাইয়া ম্যানেজারকে সব কিছু বুঝিয়ে আমাকে নিয়ে বাসায় চলে আসে। ফ্রেশ হয়ে সবাই একসাথে খেতে বসেছি। আমু তো আমাদেরকে নাতি নাতনির সাথে খেলা করতে ইচ্ছে করে না। বড় ভাই থাকতে নিজের বিয়ের কথা বলতে লজ্জা করে না? আম্মু, আমি কি আমার কথা বলেছি নাকি? আমি তো ভাইয়ের কথা বলেছি। এই তোকে আমার এই বিয়ে নিয়ে কে ভাবতে বলেছে ফাজিল? এতদিনে একটা কাজের কথা বলেছিস, কাল থেকে মেয়ে দেখা শুরু করছি। আমার তুমি এই ফাজিলের সাথে সাই দিচ্ছ? দেখ ভাইয়া, অনেক হয়েছে। এবার তুই বিয়ে করবি, নয়তো আমি তোর সাথে কথা বলবো না। ঠিক আছে, যা ইচ্ছা করো। ভাইয়া আর কিছু না বলে চুপচাপ খাবার খেয়ে চলে যায়। পরের দিন থেকে ভাইয়ার জন্য মেয়ে দেখা শুরু করি। 2টা মেয়ে দেখার পর 3 নম্বর মেয়েকে পছন্দ হয়। মেয়ের নাম মাহি। আর 7 দিন পর বিয়ে। শাড়ি খুলে একটা টি শার্ট আর প্লাজো পরে বসে আছি। একটু আগেই আমার বিয়ে ঠিক হয়েছে। আমি মাহি, মাস্টার্স শেষ করেছি কিছুদিন আগে। মোবাইল নিয়ে শুয়ে পড়ি। বিয়ের শপিং করা হয়ে গেছে 2 দিনে। ভাইয়ের রুমে এসে দেখি ভাইয়া মোবাইলে কথা বলছে। কথা শুনে মনে হচ্ছে ভাবির সাথে কথা বলছে। আপনার জন্য এই লেহেঙ্গাটা আমার ছোট ভাই পছন্দ করেছে, আর পছন্দ খুব সুন্দর। সত্যি আপনার ভাইয়ের পছন্দ খুব সুন্দর। আপনার সাথে তো আমার ঠিকঠাক মতো কথা হলো না। সবাই এত তাড়াতাড়ি বিয়েটা ঠিক করে ফেললো, আচ্ছা আমার তো জানাই হলো না। আপনার কি আমাকে পছন্দ হয়েছে? আপনাকে অপছন্দ করার কোনো কারণ নেই। আব্বুর কাছে শুনেছি আপনি খুব ভালো। আহা কি রোমান্টিক! বিয়ের আগেই এত প্রেম, বিয়ের পর না জানি কত প্রেম হবে। আমার কথা শুনে ভাইয়া চমকে উঠে পেছনে তাকায়। আমি হাসতে থাকি। ফাজিল তুই, তুই আগে দাঁড়া, তোকে দেখাচ্ছি। ওনাদের দুই ছেলের কথা শুনে আমি হাসতে থাকি। উনি বলে একটু পর কল করছি। ভাইয়া আমাকে ধরতে এলে আমি দৌড়ে ভাইয়ের রুম থেকে বের হয়ে নিচে চলে আসি। ভাইয়া আর আমি নিচে দৌড়াদৌড়ি করছি। কি শুরু করছিস তোরা? তোরা কি কখনো বড় হবে না? ভাইয়া আম্মু কিন্তু দুজনকে বকছে। তুই আগে দাঁড়া, তারপর তোকে দেখাচ্ছি। আরও বেশি কিছু সময় দুই ভাই দৌড়াদৌড়ি করি। আজ আমার বিয়ে। পার্লার থেকে দুইটা মেয়ে এসে সাজিয়ে দিয়ে চলে যায়। রুমের মধ্যে ঘোমটা দিয়ে বেডে বসে আছি। অনেকে ছবি তুলতে ব্যস্ত। ভাবিদের বাসায় যাওয়ার জন্য গাড়িতে উঠছি। ভাইয়া তার বন্ধুদের সাথে একটা গাড়িতে ওঠে। ভাইয়াদের গাড়ি আমাদের থেকে অনেকটা দূরে চলে গেছে। ভাইয়াদের গাড়িটা এখন দেখা যাচ্ছে না। কিছু পথ আসার পর আব্বুর মোবাইলটা বেজে ওঠে। আব্বু কথা বলতে বলতে হাত থেকে মোবাইল ফেলে দেয়। আব্বুর চোখ থেকে পানি পড়ছে। এটা দেখে সবাই খুব অবাক। আব্বু যা বলে শুনে আমার পুরো পৃথিবী থমকে যায়। আব্বু বলে ভাইয়াদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। আর যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানকার লোকজন ভাইয়া সহ তার বন্ধুদের হসপিটালে নিয়ে যায়। গাড়ি সোজা হসপিটালের দিকে নিয়ে যায়।
হসপিটালে পৌঁছানোর পর ডক্টর বলে ভাইয়া আব্বুকে রাখছে। আব্বু ভাইয়ের ক্যাবিনে থেকে এসে ভাইয়ের পাগড়িটা আমার মাথায় পরিয়ে দেয়। আম্মুকে বলে আমাকে নিয়ে বিয়ে বাড়িতে যেতে, আর আমি যেন এই বিয়ে করি। কি বলছেন আপনি? রাফিদ বিয়ে করবে মানে? আব্বু বলে ভাইয়া আর বেঁচে নেই। আম্মু ধপাস করে ফ্লোরে বসে পড়ে। আমি কিছু সময়ের জন্য পাথর হয়ে যাই। আব্বু মাথা নিচু করে চোখের পানি ফেলছে। আব্বু বলে ভাইয়ের আর শেষ ইচ্ছে, আমি যেন মাহিকে বিয়ে করি। আব্বু আমি ভাইয়াকে একবার দেখবো। আব্বু যেতে বললে আমি দৌড়ে ভাইয়ের কেবিনে গিয়ে দেখি একটা সাদা কাপড় দিয়ে আমার ভাইয়াকে ঢেকে রেখেছে। ভাইকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করি। আব্বু এসে বলে ওই বাসায় সবাই অপেক্ষা করছে। আম্মু আমার হাত ধরে গাড়িতে নিয়ে বসায়। আমি এক দৃষ্টিতে হসপিটালের দিকে তাকিয়ে আসি। ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকে। এই বাসায় আসার পর আম্মু সব খুলে বলে। সব শুনে তারাও আর না করে না। কিছু সময়ের মধ্যে বিয়ে হয়ে যায়। মাহিকে নিয়ে বাসায় আসার পর আম্মু মাহিকে নিয়ে ভেতরে চলে যায়। আমি চলে আসি হসপিটালে। এরপর আব্বু আমি ভাইয়ের শেষ কাজ করে কবর দিয়ে বাসায় আসি। আর আমাকে দেখে মাহি ওই কথাটা বলে, আমাকে আপনার স্বামীর অধিকার দিতে হবে না, শুধু এই বাসায় বউ হয়ে থাকুন। আমার ভাইয়ের শেষ ইচ্ছে এটা। এই দেখুন আমার ভাইয়ের কবরের মাটি এখন আমার হাতে লেগে আছে। রাফিদের কথা শুনে আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আমি কিছু বলতে চাইছি, কিন্তু আমার গলা কাঁপছে, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। রাফিদ কান্না করতে করতে ফ্লোরে বসে পড়ে। আমাদের দুই পরিবারের সম্মানের কথা ভেবে হলেও আপনি এখানে থেকে যান। আমি রাফিদের ভাইয়ার থেকে শুনেছি ওনারা দুই ভাই একে অপরের কলিজা ছিল। ভাইয়াকে হারিয়ে কতটা কষ্ট পেয়েছে সেটা বুঝতে পারছি। আমি বসা থেকে উঠে ওনার সামনে গিয়ে বসি। উনি আমাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কান্না করছে। আমার চোখ থেকে নীরবে পানি পড়ছে। জানেন আমার আব্বুকে কখনো কাঁদতে দেখিনি। একটাবার কাঁদে তার সন্তানের লাশ কতটা ভারী হতে পারে সেটা আব্বু ছাড়া কেউ বোঝে না। আমার আব্বু সবার আড়ালে চোখের পানি ফেলছে। ভাইয়া কেন আমাদেরকে এভাবেই একা রেখে চলে গেল? ভাইয়া এত স্বার্থপর কি করে হতে পারলো? আমি আপনাকে কি বলবো, আমার জানা নেই। আপনার কষ্টটাও হয়তো অনুভব করার ক্ষমতা আমার নেই। আপনার বুকে যে ঝড় বইছে সেই ঝড় থামানোর ক্ষমতাও হয়তো আমার নেই। রাফিদ কান্না করতে করতে হঠাৎ চুপ হয়ে যায়। আমি আমার বুক থেকে ওকে তুলে দেখি সেন্সলেস হয়ে গেছে। আমি চিৎকার করে ওর আব্বু আম্মুকে ডাকতে থাকি। একটু পর ওর আব্বু আম্মু এসে দেখে আমি রাফিদকে কোলে নিয়ে বসে। কি হয়েছে মা? রাফিদ এভাবে কেন পড়ে আছে? কান্না করতে করতে সেন্সলেস হয়ে গেছে। আশেপাশে কোনো ডাক্তার থাকলে কেউ গিয়ে ডেকে আনুন না। এখন তো রাত 11টা বাজে, ডক্টর আছে কিনা তাই তো জানি না। আগে ওকে ধরে বিছানায় শুয়ে দাও। আমি আব্বু আম্মু রাফিদকে ধরে বেডে শুইয়ে দেই। আব্বু তাড়াতাড়ি গিয়ে একজন ডাক্তারকে ডেকে আনে। ডক্টর রাফিদকে দেখে বলে ভয়ের কিছু নেই। আজকে যা হয়েছে সেই সব নিয়ে কান্নার নিজের উপর খুব প্রেশার দেবার জন্য সেন্সলেস হয়ে গেছে। ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিয়েছে, সকালে ঠিক হয়ে যাবে। আর যত সম্ভব ওনাকে চাপ মুক্ত রাখার চেষ্টা করবেন। সকালে ঘুম থেকে উঠে নিজেকে বেডে আবিষ্কার করি। পাশে গুড়িসুটি দিয়ে শুয়ে আছে মাহি। আমি উঠে ওর ওপর চাদর টেনে দিয়ে ওয়াশরুমে চলে আসি ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে নিচে আসতে আম্মু বলে, কিরে বাবা, তোর শরীর এখন কেমন? ভালো আছি আম্মু, আমি ভাইয়ের কবরের কাছে যাচ্ছি। তোকে একা যেতে হবে না, ওখানে সেন্সলেস হয়ে গেলে কি হবে? কিছু হবে না আম্মু, আমি একাই যাব। আম্মুকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বাসা থেকে বের হয়ে চলে আসি কবরস্থানে। গেটের কাছে জুতা রেখে ভেতরে গিয়ে ভাইয়ের কবরের কাছে গিয়ে মাথায় বসে পড়ি। একা একা বলতে থাকি, ভাইয়া তুই আমাকে এভাবে একা রেখে চলে যেতে পারলি? তুই এতটা স্বার্থপর কি করে হয়ে গেলি? তোকে স্যার আমি ওই বাড়িতে থাকতে পারছি না। আমার দম বন্ধ হয়ে আসে। যেখানে যাই আমি যে তোর স্মৃতিগুলোই খুঁজে পাই, আর একটা বার ফিরে আয় না ভাই। আমার জীবন দিয়ে আমি তোকে বাঁচিয়ে রাখবো। তোর কি আমার কথা একটুও মনে পড়ে না? আমি তোকে স্যার ভালো নেই ভাইয়া, আমি ভালো নেই। ভাইয়ের কবরের পাশে বসে কান্না করি। নিজেকে সামনে নিয়ে ভাইয়ের কবর জিয়ারত করি। হঠাৎ কাঁধে কারো স্পর্শ পেয়ে পিছনে তাকিয়ে দেখি আব্বু। আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকি। আব্বু আমাকে জড়িয়ে ধরে নিঃশব্দে কান্না করছে আর চোখের পানি ফেলে যাচ্ছে। ঘুম থেকে উঠে পাশে তাকিয়ে দেখি রাফিদ নেই। অসুস্থ শরীর নিয়ে কোথায় গেল ছেলেটা? আমি ফ্রেশ হয়ে নিচে আসতেই আশেপাশের বাসার মহিলারা আমাকে অনেক রকমের কথা বলছে। এক ছেলেকে খেয়েছে, এখন আবার আরেক ছেলেকে খাবে। এমন অপয়া মেয়েকে কেন এবারের বউ করে এনেছে? এত হাসি খুশি পরিবার নষ্ট হয়ে গেল এই অলক্ষী মেয়ের জন্য।
আমি মাথা নিচু করে চোখের পানি ফেলে যাচ্ছি। হয়তো ওনাদের কথাই সত্যি। হঠাৎ একটা গম্ভীর কণ্ঠে বলে, এই আপনাদের কোনো কাজ নেই? সকাল থেকে এখানে এসে ফালতু পেশাল পারছেন। নিজের ঘরে ছেলে মেয়ে ঠিক নেই, তার হচ্ছে অন্যের ঘর নিয়ে কথা বলতে। রাহেল আন্টি, আপনার মেয়ে তো বিয়ের 1 মাসের মাথায় বিধবা হয়েছে, আর তার 1 সপ্তাহ পরে আবার মেয়েকে বিয়ে দিয়েছেন। আমার বউ অপয়া হলে আপনার মেয়ের কি? আপনারা আমার গুরুজন, তাই কিছু বললাম না। বাট তাই বলে এরপরেও কিছু বললে চুপচাপ থাকবে এমনটা ভাববেন না। রাফিদের কথা শুনে সবাই মাথা নিচু করে ফেলে। এত কিছুর মাঝেও একটু ভালো লাগা কাজ করছে, এটা ভেবে আমার বর আমাকে সেভ করেছে। রাফিদ আমার কাছে এসে বলে, কেউ কিছু বলে চুপচাপ চোখের পানি না ফেলে প্রতিবাদ করতে শিখুন। আর আমার ভাইয়ের মৃত্যুর জন্য আপনি দায়ী নন। সবটাই আল্লাহ তাআলার ইচ্ছে, তার হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। কথা শেষ করেই সিঁড়ি দিয়ে উঠে রুমে চলে যায়। 10 দিন হয়ে গেছে ভাইয়ের মৃত্যুর, সবাই কিছুটা স্বাভাবিক। তবে এটা হয়তো একে অপরকে দেখানোর জন্য। বাড়িতে আগের মতো আর হইচই নেই। আম্মু এখন আর আমাকে বকে না। আমি আবার কলেজে যাওয়া শুরু করি। কাল একটা অ্যাসাইনমেন্ট আছে, কিন্তু কিছু করা হয়নি। চেয়ারে বসে আছি মাথায় হাত দিয়ে, সামনে অ্যাসাইনমেন্টের খাতা। মাহি এসে বলে, কোনো সমস্যা নাকি রাফিদ? না তেমন কিছু না, অ্যাসাইনমেন্ট করতে হবে, কিন্তু ভালো লাগছে না। আমি করে দেব তোমার অ্যাসাইনমেন্ট। আপনাকে কষ্ট দিতে চাই না, আমি একটু একটু করে করে নিব। কষ্টের কিছু নেই, আমাকে দাও, আমি করে দিচ্ছি। এক প্রকার জোর করে অ্যাসাইনমেন্ট করে দেয়। অনেক রাত হয়ে গেছে, বিছানায় এসে একপাশে শুয়ে পড়ি। এসির জন্য পুরো রুম শীতল হয়ে আছে। এসি না চলে আবার ঘুমাতে পারি না। কম্বল টেনে নেই ওপরে, মাহি শীতে কাঁপছে। আমার কম্বলের বাকি অংশ ওর ওপর দিয়ে দেই। একটা কথা বলবো, যদি রাগ না করো? রাগ করবো কেন, বলেন কি বলবেন? না, মানে আমার খুব শীত করছে। আমি আপনাকে জড়িয়ে ধরে শুই একটু। আমি মাথা নেড়ে ঠিক আছে বলি। মাহি এসে আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকি। আমার পুরো শরীরে শীতল হাওয়া বয়ে যায়। মনে হলো শরীরে কারেন্ট লেগেছে। খুব আনইজি ফিল হচ্ছে। সব কিছু বাদ দিয়ে চোখ বন্ধ করে আমিও জড়িয়ে ধরি। কিছু সময়ের মধ্যে দুজনে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে নিজেকে রাফিদের বুকে দেখি। আমাকে ওর উপরে নিয়ে শুয়ে আছে, আমি ওর উপরে হয়ে শুয়ে আছি। কেন জানি উঠতে ইচ্ছে করলো না। ওকে জড়িয়ে ধরে আবার চোখ বন্ধ করে ফেলি। দুজন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে নাস্তা করে নিই। আমি কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে ঘুম থেকে বের হতে গেলে মাহি সামনে এসে দাঁড়ায়। কিছু বলবেন? কলেজ থেকে এসে আমাকে নিয়ে একটু আমাদের বাসায় যাবেন? আচ্ছা, আপনি দুজনের জামা কাপড় ব্যাগে ভরে রাখেন, বলে আমি বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে চলে আসি কলেজে। নিচে এসে আম্মুর সাথে টুকটাক হাতে হাতে কাজ করছি। আম্মু বারবার নিষেধ করেছে, কিন্তু আমার কাজ করতেই ভালো লাগছে। মাহিমা, তোর এই বাসায় কোনো সমস্যা হচ্ছে না তো? না আম্মু, এই বাসায় এসে যে ভালোবাসা আমি পেয়েছি, খারাপ লাগার প্রশ্নই আসে না। তোর আম্মু কল করেছিল, রাফিদকে নিয়ে তোকে কিছুদিন বেড়াতে যেতে বলল। আমার মাকে দেখতে খুব ইচ্ছে করছে। রাফিদকে বলেছি, ও বলল কলেজ থেকে এসে নিয়ে যাবে। ঠিক আছে, তাহলে দুজনে গিয়ে কিছুদিন ঘুরে আয়। 3টা ক্লাস করে বাসায় চলে আসি। রুমে এসে ওয়াশরুমে চলে যাই ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে রুমে এসে দেখি মাহি ড্রেসিং টেবিলের সামনে বসে চুল শুকাচ্ছে। আমি রুমে এসে তো দেখলাম। কোথায় ছিলেন আপনি? ব্যালকনিতে চুল শুকানোর জন্য। একটু আগেই গোসল করেছি। তুমি কখন এসেছো? একটু আগেই। সব কিছু গুছিয়ে নিয়েছেন? আচ্ছা, আমরা কি এখনই যাব? লাঞ্চ করে তারপর যাব। চলুন, ক্ষুধা পেয়েছে খুব। দুজনে নিচে এসে খাবার খেয়ে রুমে চলে আসি। এরপর রেডি হয়ে নেই। মাহি চুল বাঁধতে গেলে আমি বলি, চুলগুলো খুলে রাখুন, খোলা চুলে আপনাকে খুব সুন্দর লাগে। রাফিদের কথা শুনে মুচকি হাসি। চুলগুলো খুলেই রাখি। রেডি হয়ে নিচে চলে আসে। আম্মুর থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে ওর বাইকে উঠে বসি। বাতাসে মাহির চুল এসে আমার মুখের ওপর পড়ছে। খুব মিষ্টি একটা ঘ্রাণ আসছে। মেয়েদের চুলের এত মিষ্টি ঘ্রাণ হয় এটা আগে জানা ছিল না। সকল পারফিউমকে হার মানাবে এই ঘ্রাণ। কিছু সময়ের মধ্যে পৌঁছে যাই শ্বশুরবাড়ি, যেখানে ভাইয়ের শ্বশুরবাড়ি হবার কথা। ভাগ্য সেখানে সব কিছু পাল্টে দিয়েছে। বাসার ভেতরে এসে সবার সাথে কুশল বিনিময় করে মাহি রুমে চলে আসি। ফ্রেশ হয়ে বেডে বসে আছি, মাহি পাশে বসে। এখানে আপনি করে না বলে তুমি বলা যায় না রাফিদ? না, আসলে সবাই কি ভাববে আমি তোমাকে তুমি করে বলি আর তুমি আমাকে আপনি করে বলো? আচ্ছা, তুমি করে বলবো। তোমার ব্যালকনিতে ফুলের টব দেখা যাচ্ছে, ফুল খুব পছন্দ নাকি?
ভীষণ পছন্দ। কেন তোমার ফুল পছন্দ না? এমন করে কখনো ভেবে দেখিনি তো। তবে খারাপ লাগে না, চলো ব্যালকনিতে গিয়ে বসি। ব্যালকনিতে এসে দেখি রাতে তৈরি দুটো চেয়ার, দুজনে পাশাপাশি বসে পড়ি। মাহি হুট করে আমার হাত ধরে কাঁধে মাথা রেখে গুনগুন করতে থাকে। আমার দিন কাটে না, আমার রাত কাটে না, শোনো শোনো সুজন আমার, শোনো শোনো সুজন আমার। গানের মধ্যে কিছু বোঝাতে চাইলে তুমি বুঝেছো কিছু? কিছুটা বুঝেছি, তবে আমার ভাবনা ঠিক কিনা সেটা শিওর নয়। রাফিদ, আমরা সব ভুলে নতুন করে জীবন শুরু করতে পারি না? এই কিছুদিন তোমার সাথে থেকে আমি না চেয়েও তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমার ব্যবহারে কিছুটা বুঝেছি, কিন্তু ভালোবাসো কিনা এটা নিয়ে কনফিউজ ছিলাম। এখনও কি কনফিউশন আছে? আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমার ভালোবাসার ডাকে সাড়া দেবে? আমি তো আমার হাত বাড়িয়ে রেখেছি, এখন তোমার হাতের অপেক্ষা। আমি তো আরো আগে হাত বাড়িয়ে রেখেছি। মাহি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে, আমি আমার বুকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেই মাহিকে। রাফিদের ছোঁয়া মনের মধ্যে শীতল হাওয়া বয়ে যাচ্ছে। নিজেকে আর নিজের মাঝে ধরে রাখতে ইচ্ছে করছে না, রাফিদে ডুবে যেতে ইচ্ছে করছে। রাফিদকে বুক থেকে উঠে ওর কপালে চুমু। মাইকে কোলে নিয়ে রুমে চলে আসি, একটা চাদর টেনে দুজনে দুজনের মাঝে আবদ্ধ হয়ে যাই। রাফিদের বুকে মাথা রেখে ওর গলা জড়িয়ে ধরে শুয়ে আছি। আমার চুলে হাত বুলাচ্ছে রাফিদ। একটু আগের কথা ভেবে ওর দিকে তাকাতেই লজ্জা করছে। আজ আমাদের ভালোবাসা পূর্ণতা পেল, একে অপরের হয়ে গেলাম জনম জনমের জন্য। সন্ধ্যা, নিচে বসে মায়ের আব্বু আম্মুর সাথে গল্প করছি। অনেক কথা জিজ্ঞেস করছে, লেখাপড়া কেমন চলছে, বাসার সবাই কেমন আছে, লেখাপড়া শেষ করে কি করার ইচ্ছে, আরও অনেক কিছু। সবাই মিলে অনেকটা সময় আড্ডা দিই। রাতে খাবার খেয়ে রুমে চলে আসি। একটা বিষয় খেয়াল করি, বিকেলের পর থেকে মাই আমার দিকে ঠিক মতো তাকাচ্ছে না। চোখাচোখি হলে চোখ নামিয়ে নেয়, এখনো কিছু না বলে চুপচাপ শুয়ে পড়ে। আমি দরজা বন্ধ করে মাহির পাশে শুয়ে ওকে পেছন থেকে জড়িয়ে ধরে বলি, কি হয়েছে তোমার? কোনো কারণে রেগে আছো আমার উপর? ও হুম, রাগ নেই, তোমার দিকে তাকাতে লজ্জা করছে। আমার বউটার এখনো লজ্জা ভাঙিনি দেখছি, তাহলে তো লজ্জাটা ভাঙাতে হয়। এখন লজ্জা ভাঙতে হবে না। আচ্ছা রাফিদ, একটা কথা জিজ্ঞেস করি, সত্যি করে বলবে? সত্যি বলবো। বলো, কি জানতে চাও? আমাকে তুমি মন থেকে মেনে নিয়েছো তো? আমি তোমার সিনিয়র বলে তোমার সমস্যা নেই তো? তোমাকে আমার জীবনে পেয়ে আমি আবার নতুন করে হাসতে শিখেছি। ভাইয়াকে হারিয়ে ভেবেছিলাম একা হয়ে গেছি, কিন্তু তুমি আমার সেই একাকী জীবনে এসে সেই কষ্টটা বুঝতে দাওনি। আর রইল সিনিয়রের কথা, আমার ছোট থেকে ইচ্ছে ছিল তোমার মতো একটা সিনিয়র মেয়েকে বিয়ে করার। আই লাভ ইউ সিনিয়র আপু। আচ্ছা, তা এতদিনে কতজন সিনিয়র আপুর প্রেমে পড়েছে শুনি? তুমি প্রথম আর তুমি শেষ। এর আগে যতজনকে ভালো লেগেছে সবার 2-3টা করে বয়ফ্রেন্ড ছিল। 2-3টা করে? আবার কারো বয়ফ্রেন্ড থাকে নাকি? 90% মেয়েদের থাকে, অবশ্য ছেলেরাও পিছিয়ে নেই, তাদের সেম অবস্থা। আমি তোমাকে পেয়েছি, তোমাকে নিয়ে থাকতে চাই, আর লজ্জা তো এখন ভাঙাতেই হবে। বলেই আমাকে ওর দিকে ঘুরিয়ে আমি আর কইতে পারুম না, আমার লজ্জা করে। এত কিছু শুনলে বিয়ের পর করতে ইচ্ছে করবে, পরে না আবার আমাকে বলেন বিয়ে করে দিতে। আমি ঘটকালি করতে পারবো না, আমি নিজেই এখনো সিঙ্গেল। সবাই ভালো থাকুন, সবাই ভালো রাখুন, ভালোবাসা অবিরাম। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।